সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে যখন কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকে এবং সে ধরা পড়ে, তখন সে ধরা পড়ার পরে যেটা করতে থাকে যে সে তার সঙ্গীর কোনগুলো অসুবিধা ছিল, কোন নেগেটিভ সাইড ছিল, কোনগুলো তার জন্য অসুবিধা সৃষ্টি করেছে, মানে তাদের সম্পর্কের মধ্যে অসুবিধা সৃষ্টি করেছে, মানে সঙ্গীর ব্যাপারটা নিয়ে অনেক বেশি সে কথা বলতে থাকে। যেহেতু সে ধরা পড়ে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে, তখন সে সঙ্গীর কোন দোষগুলো আছে এবং সঙ্গী কোন দিকে তাকে কোন সময় তাকে মনোযোগ কম দিয়েছে, যার জন্যই তাকে অন্য একটা সম্পর্কে জড়াতে হয়েছে, এই ধরনের কিছু অজুহাত সে দিতে থাকে। এবং কিন্তু সেটা কেন করে, আজকে আমাদের অতিথিদের কাছে আমরা শুনতে চাইবো সেটি মানুষ কেন করে। আর যারা আজকে আছে আমাদের অতিথি হিসেবে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছেন ডাক্তার SM আতিকুর রহমান। উনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন এবং উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আর একজন হচ্ছে এরশাদ শারমিন রহমান, অনেকবারই এসছে আমাদের অনুষ্ঠানে। এরশাদ হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। ইশরাত, তুমি কি ধরনের কেস পাও? আমার মনে হয় ডক্টর আতিকও পায়, তাই না? জি ম্যাডাম, আমাদের কাছে খুবই কমন। জি, যেহেতু আমি কাজ করি মহিলা শিশু নিয়ে, আমাদের কাছে যে সমস্ত ফিমেল আসেন আসলে ম্যারিটাল রিলেশনশিপ প্রবলেম নিয়ে বা ডিপ্রেশন নিয়ে, অনেক কারণেই আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা পাই কাজ করতে গিয়ে যে হাজব্যান্ডের হয়তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে এবং সেই ক্ষেত্রে হাজব্যান্ড মানে এই যে ধরা পড়লেন যে উনি এরকম একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছেন, ওনার মধ্যে কোনো গিল্ট নাই বা কোনো সরি ফিলিং নাই, উল্টো উনি ওনার ওয়াইফকে ব্লেম করছেন, বা ওয়াইফ হলে হাজব্যান্ড ব্লেম করছে ওয়াইফকে যে তোমার দোষ। তো এই জিনিসগুলো কিন্তু আসছে। তো আমাদের কাছে মনে হয় যে আমরা তো জানি যে যখন ধরা পড়ে যায় তার মধ্যে একটা স্ট্রেস ক্রিয়েট হয় ডেফিনেটলি, এবং এই স্ট্রেস থেকে রিলিফের জন্য অনেক রকম যে কোপিং স্ট্র্যাটেজি আছে তার মধ্যে সে একটা কোপিং স্ট্র্যাটেজি নিয়ে নেয়, যেটা আমরা বলি প্রজেকশন, যে সে নিজের দোষটা অন্যের ঘাড়ে দিয়ে নিজে রিলিফ ফিল করার চেষ্টা করে। এই যে ধরা পড়ে গেল, তার কারণে তার মধ্যে একটা লজ্জা তৈরি হলো, বা অন্য অনেকে জেনে গেল, তাদের কাছে তো আসলে প্রমাণ করতে হবে যে না আমি নির্দোষ, বা আমার কোনো দোষ নাই, বা আমি ভিকটিম, মানে আমি এই পরিস্থিতিতে পড়েছি বলেই আসলে আমি এই সম্পর্কে গিয়েছি। সেটা করার জন্য ভালো বলেছো, আমি ভিকটিম, সেটার জন্য এটা করছে। আর এটা করতে গিয়ে যে জিনিসটা হচ্ছে তার জন্য সহজ হয়ে যাচ্ছে যে এই যে ব্লেম দিচ্ছে, যখন একজন পার্টনার জানে যে তার পার্টনারটা আসলে অন্য একটা রিলেশনশিপে ইনভলভ হয়েছে, বিশেষ করে ফিমেল, তারা তো অনেক মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, ভেঙে পড়ে। এর মধ্যে ব্লেমগুলো যখন আসতে থাকে, অনেক ক্ষেত্রে আমি দেখছি কাজ করার ক্ষেত্রে যে তারা মনে করে আসলেও মনে হয় আমি দায়ী, আমি মনে হয় আসলে এটা করি নাই, আমি আসলে এটা করতে পারতাম, এবং একটু কম মনোযোগ বেশি মনোযোগ দিতে পারতাম। এবং অনেক ক্ষেত্রে হ্যাঁ জেনুইন কিছু কজ থাকে রিলেশনশিপ প্রবলেমে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে সিলি কজগুলো বলে। এটা আমরা বুঝতে পারি যে কোনো একটা সম্পর্ক ভাঙার জন্য বা অন্য সম্পর্কে ধাবিত হবার জন্য এগুলো যথেষ্ট স্ট্রং কজ না, কিন্তু এগুলোকেই তারা অনেক যুক্তির সাথে পেশ করতে শুরু করে, এবং এটার মাধ্যমে সে কিন্তু জাস্টিফাই করছে নিজের কাজটাকে, এবং সে তার কাজটাকে চলমান রাখছে, এবং মানে এটা তার কন্টিনিউ করতে হেল্প হচ্ছে, এবং তার যে নেগেটিভ সেলফ ইমেজ তৈরি হচ্ছে অন্যদের কাছে, সেটাকেও একদম পরিষ্কার করে দিচ্ছে। এটাই আমরা আসলে নর্মালি দেখতে পাই। সেটা একটা ফোন নিয়ে আসি, ফোন চলে এসেছে। থ্যাংক ইউ ঈশান। জি, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে শুনতে চাই যে। হ্যাঁ, আমি এর আগে 24 সালে দুইবার কথা বলেছিলাম চ্যানেলে। আচ্ছা। এবং পার্সোনালি আপনার সাথে কিছু হোয়াটসঅ্যাপে ডিসকাস হয়েছিল। আমি ওই সমস্যা থেকে এখনো বের হতে পারি নাই। আমার সমস্যাটা হচ্ছে যে আমার ওয়াইফ প্রায় 1.5 বছর 15-16 মাস ধরে অন্য রুমে থাকেন। ওয়াইফ কি করছেন? 1.5 বছর অন্য রুমে থাকেন। অন্য রুমে থাকে? আচ্ছা। হ্যাঁ, আছি বাসায় আছি, কিন্তু অন্য রুমে থাকেন। ও আত্মীয়স্বজন অনেক চেষ্টা করছে, সবাই কারো কথা শুনছে না, বলছে এইভাবেই থাকবে। এইভাবে থাকার পরেও বাচ্চাদের লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে। দেখলাম গত বছরে একটা মেয়ে পরীক্ষা দেয় নাই, ছোট মেয়েটা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। আর লেখাপড়া তো ডিস্টার্ব হচ্ছে, ঘুম থেকে উঠে দেরিতে, কোনো শৃঙ্খলা নেই কাজের।
খাওয়ার দাওয়ার। এখন ওকে আমি বুঝাইছি অনেকভাবে কি করতে চাচ্ছে ও। আচ্ছা, একটু ওয়াইফ সহ কি ফোন করা যেতে পারতো? মানে আগেও তো কথা হচ্ছে। আগে একবার ওয়াইফের সাথে কথা বলছিলাম, এই তো আপনার নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ দিয়েছিলাম। না না না, আমার নাম্বার কেন দিতে হবে? আমি বললাম যে এই অনুষ্ঠানে ওয়াইফ সহ কথা বলে। আসলে এখন ইদানিং কালে ও নিয়ে কোনো কথাই শুনতেছে না, তো হয়তো কথা রাখবে না, এই জন্য বলি নাই। একবার কথা বলছিল আপনার সাথে অনুষ্ঠানে। ওয়াইফ নিজেই কল করেছিলেন? আমার কল থেকে ওনাকে কথা বলতে দিয়েছিলাম আর কি অনুষ্ঠানের মাঝখানে। আচ্ছা আচ্ছা, ওকে, একটু তো ভুলে গেছি তো। এখন বর্তমানের অবস্থাটা একটু বললে ভালো হয়। বর্তমান অবস্থানে হচ্ছে যে অন্য রুমে থাকে বাচ্চাদের নিয়ে। এখন বাচ্চা কজন? আমার 2 মেয়ে, বড় মেয়ের বয়স 14 বছর, ছোটটা 7 বছর। 7 আর 14, আচ্ছা ওকে। আর মেয়েরা মার সঙ্গে থাকছে অন্য রুমে? অন্য রুমে থাকছে। আচ্ছা, তো মানে ওয়াইফের অভিযোগগুলো কি হাজবেন্ডের বিরুদ্ধে? অভিযোগটা হচ্ছে যে অভিযোগ আসলে অভিযোগ না, অনেকটা অজুহাত বলতে পারেন। ওই আমি কোটারি, হ্যাঁ, আমি একবার ওনার হয়তো মোবাইলে কার সাথে কথা বলতে, আমি আসলে চাচ্ছিলাম কি উনি ওই অজুহাত দিচ্ছে আর কি। আমি ওই সব কথা তো আর মোবাইলে বলা যাচ্ছে না। ওই আমি চাচ্ছি আসলে কোনো সাইকোথেরাপিস্ট যদি চট্টগ্রামে থাকে ঠিকানা দিলে। আর এখন আমার করণীয়টা কি, আইনি প্রক্রিয়া কিংবা অন্য কোনো প্রক্রিয়া আমি যেতে পারছি কিনা। সাইকোথেরাপিস্টের সাথে কে কথা বলবে? আপাতত ওনাকে দেখাবো চিন্তা করছি, কিন্তু আমি প্রথমে একটু না না, দেখানো তো বড় মানুষকে তো দেখানোর কিছু নেই। সাইকোথেরাপিটা হচ্ছে, একটু শেষ করি কথাটা, সাইকোথেরাপি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ক্লায়েন্টকে নিজে বুঝে যেতে হবে যে আমি কেন যাচ্ছি। কেমন, এখানে তো এই শরীরের ডাক্তার না যে তারা ইনজেকশন দিয়ে দেবেন বা ওষুধ খাইয়ে দেবেন বা ওষুধ প্রেসক্রাইব করবেন। এখানে যেটা হচ্ছে যে মনের ডাক্তার, মানে সাইকোথেরাপিস্টরা, বিশেষ করে সাইকিয়াট্রিস্টরা তো ওষুধ দেন, সাইকোথেরাপিস্টরা কিন্তু ওষুধবিহীন চিকিৎসা করেন। এবং সেখানে যারা আসে তারা কিন্তু ভলান্টারিলি আসে, তারা বুঝে শুনেই আসে যে আমার এই ইস্যুটা আমাকে বদার করছে, আমার হাজব্যান্ডের কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো আমি মেনে নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি যেতে চাই। কিন্তু দেখানোর জন্য আমি একটা বড় মানুষকে নিয়ে যাচ্ছি, সেটা সাইকোথেরাপি ওইভাবে হয় না। কেমন, আমি বোঝাতে পেরেছি? বুঝা উঠতে পারতেছি না করণীয়টা কি তো বুঝতে পারছি না, মানে ব্যাপারটা আরেকটু তো বোঝার দরকার ছিল। আমার সাংসারিক জীবনে একটু মানে ওর অভিযোগগুলো কি, স্ত্রীর অভিযোগগুলো কি? অভিযোগগুলো হচ্ছে আমি নাকি কোটা দিয়েছি ওনাকে। উনি মোবাইলে কথা বলতে, আসলে সমস্যা শুরু হয় গত অক্টোবরে। মোবাইলে কথা বলতেছে রাত 2টায় সেটিং করতেছে। আমি এত সন্দেহ বশত মোবাইল নিতে চাইলাম, দিল না। আমি রাগের বশতে দিয়ে একটু মেরে দিয়েছি। তাই 1.5 বছর আগে, ও 1.5 বছর আগে একজনের সাথে কথা বলছিল মোবাইলে। সেটিং মোবাইলে একটা মেসেজ আদান প্রদান করছিল আর কি, মনে হয়, যেটা আমাকে ডিলিট করে দিয়েছে মোবাইলটা, মেসেজগুলো। তাতে করে সন্দেহ হচ্ছে যে স্ত্রী কারোর সাথে কি সম্পর্ক তৈরি হয়েছে তার। তৃতীয় পক্ষ আছে মনে হচ্ছে আচরণে, এবং পুরো 1 বছরে তৃতীয় পক্ষ আছে, কিন্তু সেই তৃতীয় পক্ষকে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না। মানে ওনাকে তো এমন অজুহাত দিচ্ছে, ওনার তো আমি মোবাইলে ওনাকে কোনো প্রশ্ন করা কঠিন হয়ে গেছে। আচ্ছা, ওখানে মেয়েরা কিছু বলছে, মানে বিশেষ করে বড় মেয়ে না, মেয়েদের সাথে আসলে ডিসকাস করি না, মেয়েরা নীরব আছে আর কি, মার সাথে থাকে। কিন্তু ওরা তো আন্দাজ করতে পারছে তো কিছুটা হলেও। আন্দাজ করতে, ওদের সাথে আমি এই বিষয়ে কখনো না না, ওদের সাথে ডিসকাস করার জন্য না, বললাম যে ওরা অনেক সময় নিজে থেকে কিছু বলে। বাবা মার একটা সম্পর্ক, এই সমস্যা সৃষ্টি হয়েছে। বড় মেয়ে বলতেছে আসলে তো এদের বিচার বিশ্লেষণ করার মতো ক্যাপাসিটি নেই। এইভাবে আছে, ভালো আছে তো, মা এভাবে আছে, বাবা এভাবে আছে, অসুবিধা কি? আচ্ছা, ওকে। কতদিন ধরে আলাদা আছে? প্রায় 15 মাস। 15 মাস, ওকে। আজকে প্রশ্নটা কি আমাদের কাছে? আসলে আমার করণীয় কিছু আছে কিনা, আমি কি করতে পারি এই পরিস্থিতিতে। আর এর বাইরেও আরো কিছু কথা আছে, আমি একটু আতঙ্কে আছি, তৃতীয় পক্ষের ভয় আমার কাজ করতেছে মনে। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা ডক্টর আতিক? আমাদের যে প্রশ্ন যদি বলি, সেটা হচ্ছে যে আপনি কোনো ধরনের কোনো
সমস্যায় ভুগতেছেন কিনা এরকম মানে হয়তো অন এয়ারে যদি বলতে না পারেন, কোনো প্রশ্ন থাকলে করেন। এটাই মানে অন এয়ারে হয়তো অনেক কিছু বলতে পারবে না, কিন্তু না আপনার কোনো প্রশ্ন আছে কিনা ওর কাছে, কোনো ধরনের শারীরিক সমস্যা ভুগতেছে কিনা, ওইটাই তো প্রশ্ন আপনি করেন। সেটাই প্রশ্ন যে আপনি কোনো শারীরিক সমস্যায় ভুগতেছেন কিনা। না আমার তো মনে হচ্ছে উনি এই ধরনের অভিযোগ করে নাই এই 15 মাস আগে, কিংবা আরো আমার বিবাহিত 14 বছর 15 বছর, আচ্ছা, এরকমের সমস্যার সৃষ্টি হয় নাই, আচ্ছা, অভিযোগ করে নাই। শারীরিক সমস্যা বলতে আপনি সেক্সুয়াল কোনো প্রবলেম, সেক্সুয়ালি বলছি ওটাই। হ্যাঁ সেক্সুয়াল কোনো সমস্যা আছে কিনা ডাক্তার সাহেব জানতে চাচ্ছিলেন? না আমার তো আছে বলে মনে হচ্ছে না, আমি কোনো ডাক্তার দেখাই নাই। মানে স্ত্রী কখনো অভিযোগ করেনি এই ব্যাপারে? এই ব্যাপারে অভিযোগ করলে সবসময় তো ও তো অনীহা প্রকাশ করতো, আর পাচ্ছি না এরকম বিষয়টা অনেকটা। কিসে অনীহা প্রকাশ করতো? মাঝে মধ্যে মানে শারীরিক ভাবে সে মিলিত হতে চাইতো না? না চাইতো, কিন্তু নির্দিষ্ট সময় পরে বলতো পাচ্ছি না। নির্দিষ্ট সময় পরে বলতে পারছি না, এটা ঠিক বোঝা গেল না। না এইবার থামো এই ধরনের কথা বলতো আর কি। বোঝা গেল কিছু? আসলে কোন ধরনের কথা? না উনি বলতো আমার যদি শারীরিক সমস্যা থাকতো উনি তো আরো চাইতো, উনি হয়তো অনীহা প্রকাশ করতো। আচ্ছা, মানে স্ত্রী মানে অনীহাটা তো স্বামীর কোনো অসুবিধা থাকলেও স্ত্রী অনীহা প্রকাশ করে, তো সেই অনীহাটা কেন সেটা তো আমরা পরিষ্কার হতে পারছি না আর কি, সেজন্যই ডাক্তার সাহেব জানতে চাচ্ছেন। আমার মনে হচ্ছে এদের কোনো অভিযোগ নাই, আমার ব্যাপারটা হচ্ছে তৃতীয় পক্ষের ব্যাপারটা মনে হচ্ছে অনেকটা। তৃতীয় পক্ষের তোমার কোনো? আচ্ছা আমার একটু জানার আছে আপনার কাছ থেকে যে বিয়ের শুরু থেকে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? এটা কি এই ঘটনার পর থেকে খারাপ হলো নাকি শুরু থেকেই আসলে? আগে সম্পর্কটা কখনো সমস্যা ছিল না, এই ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই। তাহলে এই যে আচ্ছা এই যে আপনি ফোন করেছিলেন, এটা কি এই ঘটনার পর ফোন করেছিলেন, এর আগে যে এই প্রোগ্রামে ফোন দিয়েছিলেন? ঘটনার পরে আর 2-3 মাস পরে। আচ্ছা 2 মাস পর, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আচ্ছা তখন আপনার স্ত্রী তার আগে কোনো আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল না বা আপনাদের মধ্যে তখন সুসম্পর্ক ছিল, তাই তো? সুসম্পর্ক বলতে আমাদের সাথে তেমন কোনো ঝামেলা নেই। ওই মাঝে জানুয়ারি ফেব্রুয়ারিতে ও একবার আপনাদের সাথে কথা বলছিল, আমি বলছি আপনি ম্যাডামের সাথে কথা বলে তোমার সমস্যাটা কি ক্লিয়ার করে বুঝিয়ে বলো, আমাকে বলতে না চাইলে আর অন্য কোনো সমস্যা তাহলে থাকলে ধরুন ওই আপনার নাম্বারটা দিছিলাম, কিন্তু ওটা তো আগাই নাই। তাছাড়া একবার মাঝখানে আত্মহত্যার প্রবণতা কাজ করে এর কাছে, এর মাঝে আমাকে ভয় দেখানোর জন্য আমাকে ভয় দেখানোর জন্য করে নাকি ওষুধ খেয়ে একবার মেডিকেলে ভর্তি করেছিলাম। আত্মহত্যা করার চেষ্টা করেছিল? চেষ্টা প্রবণতা আমাকে দেখায় মোবাইলে, এবং ওই একবার মেডিকেলে ভর্তি করেছিলাম ঘুমের ওষুধ প্রায় 20-25টা খাবার। হ্যাঁ কিন্তু স্ত্রীর কষ্টটা না আমরা ধরতে পারছি না। না কি কারণে খেয়েছিল ঘুমের ওষুধ? না আমি তো বুঝতে পারতেছি না যে ব্যাপারটা আমার সাথে এর 2 মাস আগে কথা, মানে আমার সাথে কথা নেই, ওর সাথে ঝগড়া নেই, বিবাদ নেই, ওরা নিজে নিজেকে বসে রইল। ওনার কোনো কষ্টের কথা কখনো বলে না? না না বলে না। এখন আমি ওনাকে বলেছি তুমি কি করতে চাচ্ছ সেটা করে ফেলো, আমার কোনো দ্বিধা নেই, তুমি যাই করতে চাচ্ছ তুমি কি করবে সেটা বলো, তুমি যদি বাপের বাড়ি চলে যেতে চাও যেটা করে দেবো, একদম যেটা চাচ্ছ আমাকে বলো, আর কি সমস্যা আছে হয়তো আমাকে ক্লিয়ার করতেছে না, হয় পর্যন্ত ক্লিয়ার কোনো কথা পাই নাই, অন্য কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছি, কোনো সঠিক ব্যাখ্যা পাচ্ছি না। সেজন্য আমরা ধরে নিচ্ছি তৃতীয় পক্ষের বিষয়টা হয়তো জড়িত থাকতে পারে। মানে দুজন আলাদা রুমে থাকার ব্যাপারটা কবে থেকে হচ্ছে? ওই ঘটনার পর থেকে প্রায় তাও 15 মাস। মাঝখানে একবার 15 মাস। আচ্ছা মাঝখানে একবার আমরা স্বাভাবিক হয়েছিলাম এপ্রিল থেকে, মার্চ এপ্রিল থেকে। তো স্বাভাবিক হওয়ার পর আবার কি হলো? আর পোষাকুতিতে আমার সাথে একটা ঝগড়া করছে, আমি একটা কথা বলার কারণে ওই ইস্যু করে ওটাকে ইস্যু করে। সেই কথাটা কি ছিল জানতে পারি কি? আর তুমি যে কার সাথে কথা বলছিলে ওই নাম্বারটা দাও। আচ্ছা সেটাতে অফেন্ডেড ফিল করেছে, তারপর আবার চলে গেছে অন্য রুমে, তাই তো? হ্যাঁ। ওকে আমাদের কি বিরতির সময় হয়ে গেছে?
2 মিনিট কথা বলতে পারবো। ঠিক আছে, লাইনটা ছেড়ে দিলে ভালো হয়, আমরা কথা বলি, আমরা আমাদের আলোচনাটা শুনলে ভালো হয়। ডক্টর আতিক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের মেরিটাল যে রিলেশনটা চলতেছিল সেটা আসলে আমরা অনেক সময় একটা রিলেশন কেমন চলতেছে নিজেরাও বুঝি না। এখানে এরকম একটা জিনিসই আমি লক্ষ্য করতেছি যে আমরা মনে করতেছি ভালো, মানে মারামারি নাই, ঝগড়াঝাটি কম, আমরা এটাকে অনেক সময় ভালো রিলেশন মনে করি, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে ভিতরে অনেক রকম মানে ত্রুটিপূর্ণ মনোকষ্ট মনোমালিন্য নিয়ে আগাচ্ছে। কারণ একটা মানুষ কখন সুইসাইডাল হয়, আবার সেটাকে ওনার কাছে মনে হচ্ছে যে ওনাকে দেখানোর জন্য বলা হচ্ছে। তাহলে উনি যদি সবসময় তার ইমোশনটাকে এইভাবেই দেখে যে ওনাকে দেখানোর জন্য হচ্ছে এই হচ্ছে, তাহলে ওই ওনার ওয়াইফ তো তার সত্যিকারের ইমোশনটা বুঝাতে পারতেছে না, কারণ উনি যেভাবে হচ্ছে সেটা উনি ওইভাবে নিচ্ছেন না। তো এই গ্যাপটা থেকেই যাচ্ছে এবং সেখান থেকে একটা টায়ার্ডনেস চলে আসে, খুব স্বাভাবিক। এবং আবার যেমন তৃতীয় পক্ষের উপরে সব চলে যাচ্ছে বিষয়টা তাও না, তৃতীয় পক্ষ ঢোকার একটা স্পেসও তো তৈরি হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা নিয়ে ওনাদের দুজনের একটু কথা বলা দরকার, নিজেরাই একটু কথা বলুক। কথা যদি না বলা সম্ভব চিঠি লিখেও জানাতে পারে, অনেক সময় কথা বললে কথা কাটাকাটি হয়ে যায়। তো আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা ঘুরে আসি, তারপরে পরে আমরা অ্যাড করবো না, আমরা ঘুরে আসি হ্যাঁ বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্কে কেউ যখন জড়িয়ে যায় এবং সে যদি ধরা পড়ে, তখন সে অজুহাত হিসেবে তার যে পার্টনার আছে যে জড়ায়নি তাকে অনেক রকমভাবে দোষারোপ করতে থাকে যে তোমার জন্যই আমি আসলে জড়িয়েছি। তো যাই হোক, এটা নিয়ে আমাদের ছোট্ট আলোচনা হয়েছে, বেশি দূর আলোচনা করতে পারিনি আমরা, একজন অতিথি তো করতেই পারিনি। আমাদের এর মধ্যে একজন দর্শক বন্ধু কল করেছিলেন, তো আমরা সেখানে একটি বিবাহ বহির্ভূত ব্যাপার দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা জানি না পরিষ্কার করে, আমাদের অন্য অতিথি কিছু বলার সুযোগ পায়নি, আমি একটু ওর কাছে যাচ্ছি। এরশাদ, আমার কাছে মানে ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে আসলে আমি নিজে পরিষ্কার হচ্ছি না যে ওনার ওয়াইফের সমস্যাটা কি। এটা হতে পারে যে ওনার ওয়াইফের নিজস্ব কিছু প্রবলেম ডেভেলপ করেছে, আবার এমনও হতে পারে যে ওনাদের রিলেশনশিপে অনেক সময় আছে আমরা ভাবি যে আমার পার্টনার আমার সাথে সম্পর্কে হ্যাপি আছে, কিন্তু আমি অজান্তেই কিছু বিহেভিয়ার করছি যেটা আমার পার্টনারকে পেইন দিচ্ছে, হয়তো নেগলেক্ট করছি বা আমি কথা বলছি খোঁচা দিয়ে বা ভালোর জন্যই বলছি, অন্যকে নিয়ে কম্পেয়ার করে বলছি, এগুলো তার মধ্যে আস্তে আস্তে মনে কষ্ট তৈরি করতে থাকে এবং পরে একটা বড় ঘটনা হয়তো তাকে আরও বেশি কষ্ট দেয়। এক্ষেত্রে তাও হতে পারে যে হয়তো উনি আগে থেকেই কোনো কোনো বিষয় নিয়ে উনি দুঃখী ছিলেন, আর এই যে ওনাকে সন্দেহ করে কথাটা বললেন, এখন ব্যাপারটা যদি সত্য হয় সেক্ষেত্রেও একটা ব্যাপার। এখন সেটা সত্য হলে তো ওটাকে আগে এক্সপ্লোর করতে হবে আদৌ আসলে সেরকম কিছু আছে কিনা, তাহলে এক পথে যেতে হবে। আর যদি ব্যাপারটা সত্য না হয়, মিথ্যাভাবে ওনাকে ব্লেম করা হয়, এটা ওনার জন্য অনেক পেইনফুল এবং ইনসাল্টিং হতে পারে, সেটার জন্য উনি আলাদা আছেন। আবার আলাদা থাকার মানে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে সবসময় তেমন কিন্তু নয়। সম্পর্ক আমি আসলে তার সাথে থাকতে চাই না, এক বেড শেয়ার করতে চাই না, আমি ওই কমফোর্টটা পাচ্ছি না বা তার কাছে থাকতে আমার ভালো লাগছে না, মানে বিরক্ত লাগছে, রাগ লাগছে, সেই কারণ থেকেও কিন্তু হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় যে উনি নিজে যেহেতু বলছিলেন, উনি নিজে হেল্পের জন্য যেতে পারেন। গিয়ে এখানে তো আসলে অল্প সময় আমরা আসলে এক্সপ্লোর করার সময় পাইনি, ভেতর এক্সপ্লোর করলে সেখানে হয়তো বা উনি নিজে বুঝবেন যে সম্পর্কটা খারাপ হওয়ার পেছনে ওনার কোনো অবদান আছে কিনা বা ওনার ওয়াইফের কি প্রবলেম হচ্ছে, সেই থেরাপিস্ট তখন এক্সপ্লোর করতে পারবেন। আর যেহেতু এখানে উনি বলছিলেন যে ওয়াইফ সুইসাইড অ্যাটেম্প নিয়েছেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আইদার ওনার ডিপ্রেশন বা এরকম কিছু ডেভেলপ করে গেছে বা কোনো ঘটনার প্রেক্ষিতে উনি এই জিনিসটা করেছেন, ওটাও কিন্তু অ্যাড্রেস করার দরকার আছে। চিটাগংয়ে যেহেতু উনি থাকেন, আমি বলবো যে গভর্নমেন্টের কিন্তু আমাদের সেন্টার আছে, চিটং মেডিকেলে আমাদের রিজনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে, সেখানে উনি কিন্তু যেতে পারেন। গিয়ে ওখান থেকে উনি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ওটা যে চিটাগং যে মেডিকেল কলেজ হসপিটাল আছে, হসপিটালে ইমার্জেন্সির সাথেই রিজনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে, সেখানে উনি যেয়ে হেল্পটা নিতে পারেন। পরবর্তীতে ওনার ওয়াইফকে প্রয়োজন হলে ওখানেও নিয়ে যেতে পারেন। ওকে, দ্যাটস এ গুড ইনফরমেশন। আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যাঁ, আপনার কাছে তো টপিক নিয়ে আসা হয়নি, আমরা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আদাব ম্যাম। আদাব ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এর আগে দুটো অনুষ্ঠানে আমার ফ্যামিলি প্রবলেম সলভ পেয়েছিলাম মোটামুটি, একটা আমার মেয়ের ব্যাপারে আর আমার ওয়াইফের ব্যাপারে।
আচ্ছা, তো আসলে একটু মানে মানে একটু রিলেটেড তো আমাদের ব্যাপারটা, মানে ফ্যামিলি প্রবলেমটা বহুদিনের আমাদের। আচ্ছা, প্লিজ একটু বলি। ওই আমার বাবা মারা গেলেন প্রায় 1 বছর আগে। ওই যে বলছিলাম বাবা খুব অন্য টাইপের ছিলেন, তা আপনি অবশ্য সমাধান দিয়েছিলেন আপনারা। আর বা এইখানে থাকলাম আমরা 2 ভাই 2 বোন। আর যাই হোক, আর আমার মা একটু জন্মগতভাবে একটু মানে সবসময় সারাদিন কিন্তু মানে আক্রমণাত্মক কথাবার্তা বলে, আচ্ছা, বিশেষ করে আমার ওয়াইফের সাথে, বুঝছেন ম্যাডাম। আর মানে মানে কোনো লোকজন দেখে না, মান সম্মান দেখে না, মানে এখন দুঃখ করে বলতে হচ্ছে কথাটা। তো আমার আব্বা খুব অ্যাগ্রেসিভ ছিলেন, যাই উনি মারা গেছেন, আল্লাহ ভালো করে থাকুক। তো এখন মেইন প্রবলেম হচ্ছে যে এই আমাদের বিয়ের হচ্ছে প্রায় 25 বছর। এই 25 বছরের মধ্যে আমার আব্বা মানসিক ভাবে আমাদের স্বামী স্ত্রীকে খুব টর্চার করতেন, আর মারা গেলেন 1 বছর আগে। আর মা তো জন্ম থেকে একটু অন্য ধরনের, অর্থাৎ খুব সারাদিন কথা বলে, অ্যাগ্রেসিভ কথা বলে। তো এখন আমার ওয়াইফ আমার দৃষ্টিকোণ থেকে উনিও কিছুটা মানসিক রোগীর মতো হয়ে গেছে, আর আমিও নিউরো রোগী। প্লাস আমার ওয়াইফের সঙ্গে এখন দ্বন্দ্ব লাগে প্রায়, যে আমার যে 2 বোন, এক বোন সরকারি চাকরি করতে রিটায়ার করেছেন, তা ওই বোন ইন্টারফেয়ার করতে প্রায় 15 বছর আগে ইন্টারফেয়ার করতে বড় বোন। তো ওটা মিটমাট হওয়ার পরে রিসেন্টলি বাবা মারা যাওয়ার পরে কোনো একটা ঘটনায় 2 বোন আসে, মানে মোটামুটি ক্ষমা প্রার্থী আমার ওয়াইফের কাছে, যে যা হয়েছে আমরা করব না, কিন্তু এখনো ইন্টারফেয়ার করে একটু অন্যভাবে। মানে ওনারা ভাত তরকারি আনে দেয়, পাড়ার লোকরা মনে করে তার ছেলে না তার মাকে দেখে না, তার বৌমা মনে দেখে না। এখন আমার ওয়াইফ আমাকে বলছে যে ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না আমার বোনের সাথে। এখন আমার কথা হচ্ছে, আমি কিছুটা মিথ্যা রাখতে নেই ম্যাম, মানে চুপ করে দেখা করি মাঝে মধ্যে, তারপর যখন ওর কানে যায় অন্যভাবে, তখন আবার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে লাগে যায়, বলে না ওদের সঙ্গে সম্পর্ক রাখাই যাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু কিছুটা মানসিক রোগী হয়ে গেছে, এবং আমার মেয়েও কিন্তু ওগুলো ছোটবেলা থেকে দেখে দেখে আসে, অন্যরকম হয়ে গেছে, অনার্সে 3rd ইয়ারে পড়ে। এখন আমার অন্যরকম মানে কিরকম অন্যরকম? এটা সলভ আপনি দিয়ে, মানে ওই যে আমার আব্বা যেটা করেছিলেন বলতেও খুব খারাপ লাগতেছে। আমার মেয়ের বয়স যখন 3 বছর, তখন থেকে আমার মাকে মারতেন, তারপরে আমার ওয়াইফের গায়ে হাত তুলতে আসতেন আমার আব্বা, এই ধরনের ওগুলো দেখে আসে আমার মেয়ে, দেখে আসে গ্রাজুয়ালি অন্যরকম হয়ে গেছে আমার মেয়ে। অন্যরকমটাই তো জানতে চাচ্ছি কিরকম অন্যরকমটা। অবশ্যই এর আগের অনুষ্ঠানে গত মাসে, হ্যাঁ বলছি, প্লিজ সরি। তো অন্যরকম বলতে আমার মেয়েটা একটু রাগী হয়ে গেছে, আর অনার্স 3rd ইয়ারে বয়স, বুঝতে পারছেন কেমন বয়স। আর মনে করে অনেক সময় আমাদের কথাবার্তা অনেক সময় ও করে কি, মানে ডিনাই করে, যে মানে আমরা হতাশ হয়ে যাই যে মেয়ে অনার্সে পরে আমাদের সঙ্গে বার্গেনিং করছে। তা অনেকে বলছে যে একটু যদি জানতাম যে কিরকম বার্গেনিং করছে ও, মানে আমরা যদি বলি এটা করো, অনেক সময় আর কি বলে যে না এটা করবো না। তারপরে কোনটা করো, একটা উদাহরণ কি দেওয়া যায়? একটা উদাহরণ বলতে মোবাইল নিয়ে, মেইন সমস্যাটা মোবাইল নিয়ে হয়। আচ্ছা, তোমাকে মোবাইল কিনে দেওয়া হবে, কোনো ব্যাপার না, কিন্তু ও আসলে ম্যাডাম এই অনুষ্ঠানে এত কিছু বলা উচিত না, অর্থাৎ ওই যে একটু কি চ্যাটিং না কি বলে ওগুলো আধুনিক যুগে, তা আমরা বাবা মা ওটা পছন্দ করি না, যে তুমি এগুলো কেন করবা। এই জন্য ওর মা মোবাইলটা সব সঠিকটা রাখে, অ্যান্ড্রয়েড মোবাইল। এখন ওর একটা ধারণা যে আমাকে এই বয়সে মোবাইল দেওয়া হয় না কেন, এই একটা রাগ আমার উপর, ওর মায়ের উপর। আমাদের 3টা সেট, আমার একটা, আমার ওয়াইফের একটা, আর আমার মেয়ের জন্য আমি সেট কিনছি, ওটাও লুকিয়ে রাখা হয়। তাহলে তো ধরে নেন যে কেন লুকিয়ে রাখা হয়, বুঝতে পারছেন, ও চ্যাটিং করে সুযোগ পেলেই। এই জন্য একটা আমাদের অনার্স 3rd ইয়ারে পড়ে, রাইট? জি। কত বয়সটা, কত? 20 প্লাস। 20 প্লাস। 20 প্লাস মানে 20 প্লাস হলে তো 30ও 20 প্লাস, কিন্তু কত? ও মনে করে 21-এ পড়ছে। 21-এ পড়েছে, অনার্স 3rd ইয়ারে পড়ছে। জি। ও কি একটু তাড়াতাড়ি পাস করেছে নাকি 3rd ইয়ারে? হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, ওকে। সে 21 বছর যদি বয়স হয়ে থাকে, তাহলে ওর তো কাজেও তো ফোন লাগতে পারে, তাই না? ও তো বন্ধু বান্ধবের সঙ্গে তো অনেক সময় পড়াশোনার সম্পর্কে আলোচনা করা, বা ওকে কি ফোন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে? হ্যাঁ, একেবারে। বিশেষ করে ম্যাডাম, এই ম্যাম আসলে বললাম না যে একটা অনুষ্ঠানে এত কথা বলে, তো যাই হোক, ওর মা কোনো প্রকারেই মোবাইলটা দিতে চায় না। আমি বললাম যে দাও,
কিন্তু পরে দেখলাম আমার মেয়েটা আমাদের অগোচরে আমাদের সামনেই সেকেন্ডের মধ্যেই ওই কাজগুলো করে, সেকেন্ডের মধ্যেই কাজগুলো করে। কোন কাজগুলো করে? চ্যাট করে? মনে করেন ওই যে যেটা বলতে লজ্জা লাগতেছে, বুঝে নেন, মানে ছেলেদের সঙ্গে চ্যাটিং করে, মানে এটা তো ওর মা। এটা লজ্জার কি হলো? ছেলেদের সাথে তো চ্যাটিং আজকালকার তো খুব কমন একটা ব্যাপার। জি জি আমিও জানি ম্যাম, কিন্তু ওর মা মানে আসলে ওর মা ভয় করতেছে অন্য জিনিস, মানে যেটা আমি বলতে চাচ্ছি না। আর মানে ওর মা কি ভয় পাচ্ছে যে শারীরিক ভাবে জড়িয়ে যেতে পারে? এটা তো বটেই, মানে ওইটা তো বটেই মনে করতে পারে, যেটা বাংলাদেশে হচ্ছে হর হামেশাই, যে হয়তো চলে গেল কারোর সাথে। হ্যাঁ, কিন্তু সেটা তো আমাদের বাচ্চার সাথে, তো আমাদের তো সম্পর্কটা তো নারীর সম্পর্ক মায়ের সাথে, তাই না? বলা হয় না যে নারী কেটে বাচ্চাকে পার্থক্য করা হয় বডি থেকে, তো সেখানে তো মায়ের সাথে তো মার সঙ্গে তো মার আরেকটু সম্পর্কটা আরেকটু মেয়ের সাথে আরেকটু নিবিড় সম্পর্ক করা সম্ভব না? মানে হয় না যে আমরা বন্ধু হতে পারবো না, কিন্তু বন্ধুর মতো একটু সম্পর্ক তো আমাদের তৈরি করতে হবে। মোবাইল লুকিয়ে তো আমরা কিছু সমাধান করতে পারবো না। ও তো যেমন ভাবে পারে কোনোভাবে না কোনোভাবে জোগাড় করে নেবে, তাই না? জি 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 মোবাইলটা লুকানোটা একটা বোকামি হচ্ছে আমারও ধারণা, কিন্তু এইটা ব্যাপারে আমার সঙ্গে খুব ঝগড়া করে আমার ওয়াইফ, যে তুমি কেন মোবাইল দিতে চাও। এটা একটা দ্বন্দ্ব আছে, 1 নম্বর। আর 2 নম্বর দ্বন্দ্ব হচ্ছে ওই যে যেটা না, এটা 2 নম্বর দ্বন্দ্ব। 1 নম্বর দ্বন্দ্ব হচ্ছে বোনদের সঙ্গে সম্পর্ক রাখা না, বোনদের সাথে সম্পর্ক। হ্যাঁ, ওইটা আরেকটা অসুবিধা। জি জি আমি রিলেটেড আমি পড়ে গেছি, আমি কনফিউজড যে আমি কি করব। একই মায়ের সন্তান আমরা, বোনরা ভুল স্বীকার করছে। আচ্ছা, ওয়াইফ কোথায় এখন এই মুহূর্তে? স্ত্রী কোথায়? স্ত্রী আছে আমাদের, আমরা সবাই একসঙ্গে আছি। ও না, ও কি এখন আজকে এই মুহূর্তে? জি ম্যাডাম, আমি একটু ট্রিক্স খাটিয়ে ওর বোনের কাছে পাঠিয়ে দিয়েছি দিনাজপুরে। সরি নামটা বলটা ভুল হলো, সরি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। দিনাজপুর তো অনেক বড় একটা জায়গা। জি আমি একটা কৌশল করে আমার দিদিকে বলছি আপনি আটকা রাখেন মানে অন্যভাবে, ওরাও আনন্দে আছে আজকে। তো এইগুলা ও চাচ্ছে, আমি চাই না যে ওইটা শুনুক, মানে আমি চাচ্ছি একটা সলিউশন চাচ্ছি আপনাদের কাছে। কারণ আমার একটা ভয়ের কারণ যে আমি যে কখন স্টপ করি। আমার জিজ্ঞেস করার উদ্দেশ্যটা ছিল যে স্বামী স্ত্রী একসঙ্গে কথা বললে বা স্ত্রীও যদি পরবর্তীতে ফোন করে কথা বলেন, আমরা একটু কানেক্ট করতে পারি আর কি, তাই না? আমরা এক পক্ষ থেকে শুনছি তো ব্যাপারটা পুরোটা বোঝা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। হ্যাঁ, যখন শুধু একজনের মুখ থেকে আমরা শুনছি, অন্য পার্সপেক্টিভ তো তার কাছ থেকে শোনার সুযোগ হচ্ছে না আমাদের। আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু আমি এটা এককভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে ও যে আমার বোনদের সঙ্গে রিলেশন অফ রাখতে বলতেছে, তাহলে তো এটা কেমন দেখাচ্ছে। আমি চুপচুপ করে দেখা করি, মানে সত্যি কথা বলতে কি, মানে চুপচুপ করে দেখা করি আসছে মাঝে মধ্যে, কিন্তু ও আমাকে আমার প্রশ্ন হচ্ছে, বাবা মারা গেল, মা অন্য ধরনের, মাকে আমরা কোনো খারাপ ব্যবহার করি না, দেখাশোনা সবই করি, কিন্তু ঘটনা দাঁড়াচ্ছে এখন ও চাচ্ছে যে কোনো রিলেশন রাখবে না বোনদের সাথে। এখন এটা কি সম্ভব ম্যাডাম? উপায় কি? মা ঘুমাচ্ছে, মা অসুস্থ, একটু ঘুমাচ্ছে। না মা একই বাসায় আছেন? জি 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 আমরা তো মার সঙ্গে তার মেয়েদের দেখা হচ্ছে না? হ্যাঁ, ওইটাও একটা সমস্যা। মেয়েরা ভাত তরকারি আনে দেয়, তো পাড়ার লোকরা মনে করে যে ছেলে আর বৌমা মানে মাকে দেখে না, মাঝে মধ্যে আনে দেয়, ওইটাও করতে নিষেধ আমার ওয়াইফের। মাঝে মধ্যে সে মনে করে সপ্তাহে একদিন আনলো ভালো মন্দ, না ওরা আনে দিবে, আমরা তাহলে ওইটাও ঠিক, পাড়ার লোকরা মনে করে যে ছেলের বৌমা দেখে না, মানে বিবিধ সমস্যা। মানে এক কথা আমার মোটামুটি মানসিক রোগী হয়ে গেছে। মায়ের সম্পর্ক আমরা ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত, ওই যে কাউন্সিলিং না কি বলে ওটা করবো। তো এখন এই হলো ব্যাপার। তো এখন মাঝে প্রায় আমার সঙ্গে কিন্তু লাগে ঝগড়া, ওই বোনদের নিয়েই না। মার সঙ্গে তো মার সঙ্গে স্ত্রীর সম্পর্কটা কেমন? হ্যাঁ, খুবই ভালো। ওই শাশুড়ির সাথে সম্পর্ক ভালো? জি 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 আচ্ছা, ওইটা তো একটু পজিটিভ সাইড আমি বলবো, তাই না? জি জি ওকে। স্ত্রীকে কখনো প্রশংসা করা কি হয় যে ওর শাশুড়ির সঙ্গে যে সম্পর্কটা? এটা 100% প্রশংসা করে, 100%। হ্যাঁ জি 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 করা হয়। আচ্ছা, প্রশংসাটা খুব মানুষকে ইয়ে করে, তো পজিটিভ একটা ভাইব দেয় আর কি। হ্যাঁ, সেজন্য জিজ্ঞেস করি। ম্যাডাম আমার একটা প্রশ্ন, কি লাস্ট প্রশ্ন, আর বেশিক্ষণ কথা বলবো না। আমার প্রশ্ন হচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি?
মানে আমি চাই না যে বন্ধুদের সঙ্গে একেবারে সম্পর্ক উঠাতে। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। একটু প্রশ্ন আছে, এর সাথে প্রশ্ন আছে। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি বেশ অনেকবার বলেছেন যে আপনার ওয়াইফ মানসিক রোগী হয়ে গেছে, মানে কি কারণে এটা মনে হচ্ছে, মানে কি করেন উনি যার কারণে আপনার মনে হচ্ছে? উনি কি করে, মানে ওই যে মানে প্রায় ওইটা নিয়ে আমার সঙ্গে বার্গেনিং করে যে তুমি কেন গেছো ওই বাসায়, তোমার বোনের বাসায়, যদি শুনতে পায়। তারপরে মনে করেন মোবাইলের ব্যাপারটা, মোবাইলটা যদি আমি বিছানায় রাখি, কোথাও রাখি, আমি একটু গভর্নমেন্ট চাকরি করি, আমি প্রাইমারি হেড টিচার, মনে করেন মোবাইলটা রাখে, বিছানায় রাখে, আমি হাত মুখ ধুতে গেলাম, তুমি কেন রাখছো, আমাকে দাও, আমি লুকায় রাখি। আমি সবসময় কি সম্ভব মনে রাখে? আমি আসে ড্রেস আপ, আমি ড্রেস চেঞ্জ করবো, ওই সময় কি খেয়াল থাকে মোবাইলটা কোথায় রাখবো? রাখলাম বিছানায়, ওইটা কেন রাখলাম বিছানায়, ওটা ওনার হাতে দিতে হবে। প্রশ্ন নেই। হ্যাঁ ম্যাডাম, আমার প্রশ্ন যেটা, যে আপনার বোনদের সাথে যে আপনি সম্পর্কটা রাখতে চান, এই ব্যাপারটা কি খোলামেলা ভাবে আপনার ওয়াইফকে বলেছেন? না স্যার, জি না বলিনি। তাহলে উনি কিভাবে বুঝবে যে আপনি এটা চাচ্ছেন? ওইটা ওই যে মনে করেন কেউ যদি দেখে, বা অনেক সময় আমি বেশিরভাগই সত্য কথা বলি যে হ্যাঁ আমি গেছিলাম, মানে মাসে 2 দিন বা সপ্তাহে 1 দিন, ওই তখন বলে যে তুমি কেন যাওয়া, এই হলো ব্যাপার আর কি। উনি আর কি আমার ওয়াইফ খুব খারাপ ব্যবহার করছে, বোনরা গ্রাজুয়ালিও করছিল। প্রশ্ন নেই। মানে স্ত্রীকে কি কখনো বলা হয়েছে যে বোনের ব্যবহারে যে সে মনে কষ্ট পেয়েছে সেজন্য? জি, এটা প্রায় 20 বছর আগে প্রচন্ড কষ্ট পেয়েছে, প্রচন্ড। না, সেই কথাগুলো ওকে একটু বলতে হবে যে তুমি তো কষ্ট পেয়েছিলে, আমি বুঝতে পারছি যে তুমি এখনো কষ্টটা ভুলতে পারছো না। এই কথাগুলো একটু স্ত্রীকে বলে স্ত্রীর সাথে একটু সম্পর্কটা আরেকটু সামান্য একটু তৈরি হতে পারে আর কি। হ্যাঁ, মানে একজনের কষ্টটা আমরা যদি অ্যাকনলেজ করি, মানে ওটা যদি আমরা বলি যে আমি তোমার কষ্টটা বুঝতে পারি, যে তুমি কোনো একটা সময় এত কষ্ট পেয়েছো ওদের দ্বারা যে তুমি সেই কষ্ট থেকে এগুলো বলছো, এই কথাগুলো তাকে বলা যায় কিনা সুন্দর করে চোখের দিকে তাকিয়ে। হ্যাঁ, স্ত্রীর সাথে তো সম্পর্কটা সুন্দর করতে হবে। আর মেয়ের ব্যাপারটাও ইম্পর্টেন্ট। সেন্ট জর্জ মেডিকেলে ম্যাডাম ওই ওনারা বলছে যে লং টাইমের কাউন্সেলিং করতে। লং টাইমে মানে ওনারা বলছে যে ইন্ডিয়ায় হবেন না, থাকতে পারবেন না, আপনারা ঢাকাতেই করেন। না, ইন্ডিয়াতে তো কাউন্সেলিং করা, ইন্ডিয়াতে এতদিন থাকা তো সম্ভব না। ওনারা ঢাকার কথাই বলছে। হ্যাঁ, সেটাই। কার কাউন্সেলিং এর কথা বলছেন, মেয়ের না আপনার? না, এটা মোটামুটি 3 জনেরই, আমার কাউন্সেলিং আর কি। হ্যাঁ, আচ্ছা, পারিবারিক যে কাউন্সেলিং সেটা দরকার, কিন্তু সবাই ইচ্ছে করে যেতে হবে, এমনিতে তো জোর করে ধরে নেওয়া যায় না কাউকে। আমরা আলোচনা করি। অনেক ধন্যবাদ, আমাদের সবার সহমর্মিতা রইল আমাদের পক্ষ থেকে। ওকে, ডক্টর আতিক। ধন্যবাদ ম্যাডাম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে ওনারা ফ্যামিলি সবাই সাইকোলজির মাইন্ডেড, মানে পজিটিভ। ওনারা সাইকোলজিকে পছন্দ করেন এবং এখান থেকে যে সমাধান পাওয়া যায় এটা ওনারা মনে করেন। তো এই অ্যাটিটিউডটার জন্য ওনারা বেনিফিটেডও হয়েছেন এর আগে 2বার। তো আমার মনে হয় যে এই ফ্যামিলি কাউন্সিলিং এর মধ্যে আসলে এই বিষয়টা আরো সবাই একসাথে জানতে পারবে। এবং উনি যে ওনার বোনদের সাথে যাবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। বোনদের সাথে যে সম্পর্কটা রাখতে চান সেই ব্যাপারটাও কিন্তু ওয়াইফকে এভাবে বলা হয়নি, সেটা উনি বলে দেখতে পারেন। মানে বললে হয়তো মূল্যায়ন করবে, কারণ ওনার মার সাথে যদি ওনার ওয়াইফ সম্পর্ক ভালো রেখে থাকে তো ওনাকে তো উনি মানে যথেষ্ট মূল্য দেন। তো সেই ক্ষেত্রে ওনার যে একটা মানে বৈকান্তিক ইচ্ছা বোনদের সাথে সম্পর্ক রাখা, সেটা তখন ওয়াইফ জানতে পারবেন। সেটাই, এবং এটা তো খুব ন্যাচারাল একটা ডিজায়ার, তাই না, যে তার ইচ্ছা করতেই পারে, তার তো আপন বোন ওরা, তাই না? ওকে, মানে উনি যেটা ওনার সাথে যদি বলি যে হ্যাঁ উনি ওয়াইফ নাও রাখতে চাইতে পারেন, কিন্তু ওনার হাজবেন্ডকে উনি রাখতে দিতে পারেন। সেটা যদি মানে উনি যদি রেশনালি ওনার ওয়াইফকে ব্যাখ্যা করে বলেন যে কেন, যে হ্যাঁ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি যোগাযোগ রাখতে না চাও, হাই হ্যালো আসলে করছো, কিন্তু আমি ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমি এটা করতে চাই, এই কারণে আমি জানি তোমার সাথে অনেক কষ্ট দিয়েছে, খারাপ ব্যবহার হয়েছে, কিন্তু এটা আমার দায়িত্ব, সে কারণে আমাকে এটা করতে হবে। কারণ এর আগেও তো ওনার বাবাও অনেক খারাপ ব্যবহার করেছে, মাও খারাপ ব্যবহার করেছে, যেটা উনি বলছিলেন যে মা সবসময় আক্রমণ করে কথা বলে, তো সেটা তো উনি টলারেট করছেন। তার মানে রেশনাল দিয়ে বুঝালে আমার মনে হয় ওয়াইফ বুঝবে যে কেন উনি বোনের সাথে সম্পর্ক রাখছে। আর মেয়ের কথা যেটা বলছিল যে মেয়ে তো আসলে একদম ইয়াং অ্যাডাল্ট, 21 বছর, তো এই বয়সে তো তার
একটু ভালো লাগা হতেই পারে, ফোনে কথা বলা বা চ্যাট করা বন্ধুদের সাথে, মানে চ্যাট করা মানে কিন্তু যে কারোর সাথে আবেগীয়ভাবে জড়িয়ে যাচ্ছে তা না, এখন তো গ্রুপেও চ্যাট হচ্ছে, বা মোবাইল আটকে রাখা মানে যে উনি এটা বন্ধ করতে পারছেন তা না, ল্যাপটপে করতে পারেন, মানে সরাসরি গিয়ে করতে পারেন। তো সেই জন্য আসলে তার সাথে আপনি বলছিলেন যেটা ম্যাডাম, যে বন্ধুর মতো যে তার সাথে মিশে তার সাথে কথা বলা, যে সে কি চায়, কেন চাচ্ছে, এবং বাবা মা কি চাচ্ছে, কেন চাচ্ছে না, আর সেটাকে একটা লিমিট করা, যে সে কথাও বলবে, চ্যাটও করবে, কিন্তু একটা লিমিট সময়ের মধ্যে, তাতে তার ডেইলি অ্যাক্টিভিটি যেন হ্যাম্পার না হয়, পড়ালেখা হ্যাম্পার না হয়। তার মেইন গোল এখন স্টাডি, সেটা করে বাকিগুলো করে সে যদি এটা করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। আটকে রেখে তো কোনো মানে সলিউশন আসলে হবে না। আর এটার ফলে কিন্তু ওর জেদ বাড়ছে, বাবা মার সাথে ডিস্টেন্স তৈরি হচ্ছে, ও রিঅ্যাক্টিভ হচ্ছে, এবং পরে দেখা যাবে যে জিদ করে সে ইচ্ছা করে মানে রিভেঞ্জ নেওয়ার জন্য অন্য একটা উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। তো তার থেকে তার সাথে কথা বলা ভালো। আর ওনারা যেহেতু এর আগেও ডক্টর দেখিয়েছেন ইন্ডিয়ায়, সেখানে কাউন্সিলিংয়ের কথা বলেছেন, হতে পারে যার সমস্যাটা বেশি তাকে নিয়ে, তিনি যদি উইলিং হয় তাকে নিয়ে আগে কাউন্সিলিং গেলেন, তারপর সেখান থেকে তার প্রবলেম সলভের জন্য বাকিদেরকেও ফ্যামিলি কাউন্সিলিংয়ে যদি ডাকা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ফ্যামিলি ইস্যুটাকে নিয়েও কাজ করা সম্ভব হবে। ওকে, আমার কাছেও তাই ম্যাডাম, যদি ফ্যামিলি কাউন্সিলিংয়ের মধ্যে আমরা যান, তখন যেমন পারস্পরিক বিষয়গুলো চলে আসবে আলোচনার মধ্যে, আর যেটুকু সমস্যা আছে অলরেডি ডিসকাসড ইট। আমার আজকের টপিকটা নিয়ে যদি আজকের টপিকে ম্যাডাম যেটা হয় যে অনেক সময় আমরাও যে রোগীগুলো পাই, সাধারণত যেটা হয় যে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে আসে, মানে যে জেনে ফেলে, তার ক্ষেত্রে এরকম হয়, বা বিষণ্ণতা নিয়ে আসে, বা অ্যাডজাস্টমেন্ট, কি জেনে ফেলে, যে হঠাৎ করে জেনে ফেললো যে তার হাজবেন্ড চ্যাটিং করছে বা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, বা কাউকে হয়তো গিফট, অনেক দামি কোনো গিফট করে ফেলছে। তো এটা যদি সে মানে একটু ট্র্যাক করে, মানে পুরোটাই ধরে ফেলে, তো ধরে ফেলার পর যেটা হয় যে তখন এই ধরনের কথা চলে আসে যে তুমি এরকম ছিলা, তুমি এটা করতে পারতা, ওইটা হইতে পারতো। অ্যাকচুয়ালি হয় কি যে একটা তো হয় যে এই ধরনের পরিস্থিতিতে ডিফেন্স নিতে শুরু করে, আমরা ডিফেন্স মেকানিজম যেটা বলি যে র্যাশনালাইজেশন করা, বা এটার একটা যৌক্তিকতা খুঁজে বের করা, তো সেটা সে দেখানোর চেষ্টা করে। আরেকটা হচ্ছে যে মানে যে খুঁজে পায় সেও কিন্তু আরো বেশি অফেন্ডেড হয়ে যায় যে এটার জন্য, এবং অনেক সময় দেখা যায় যে এতে সারা জীবনের জন্যই সে নিজেকে অপরাধী ভাবতে থাকে যে আমার জন্যই বোধহয় এটা হয়ে গেল। কিন্তু আসলে একটা রিলেশন যখন ডেভেলপ করে, ওই রিলেশনের নিজস্ব কিছু ব্যাপার থাকে, যে একটা তাদের মধ্যে একটা কেমিস্ট্রি থাকে, তো সেই ব্যাপারটা কিন্তু দেখা যায় যে হাইড হয়ে যায়, বা সেটা বলতে চায় না। তো আবার কোনো কোনো কাপড় কিন্তু আবার এটা বলেও, যে বা নিজেকেই সে বলে যে না, আমার আসলে ইচ্ছাটা বেশি ছিল, এই জন্য আমি সম্পর্কটা করে ফেলছি। তো এটাও পাচ্ছি আমরা যে মানে যেমন আমার কাছে একবার আসলে এক শিল্পী, যে তার যে কোনো মেয়ের প্রতি সে খুব মায়া অনুভব করে, এবং সে কাঁদতেছিল, তার ওয়াইফই নিয়ে আসছে আমার কাছে যে এরকম যে আবার একজনের সাথে সে মায়ায় জড়ায় পড়ছে। তো এই বিষয়টা আসলে একটু সমস্যাই তৈরি করে যখন এই ধরনের ডিফেন্সের দিকে চলে যায়। মানে হাজবেন্ডকে ওয়াইফই নিয়ে আসছে, হ্যাঁ, যে হাজবেন্ড আরেক মানে মেয়েদের সাথে একটু জড়িয়ে যায়, জড়িয়ে যাচ্ছে, তার মায়াটা অনেক বেশি। তো হাজবেন্ড এটা রিয়ালাইজ করেন, কিন্তু তারপরে উনি মানে বারবারই জড়িয়ে যাচ্ছে। এটা তার সেকেন্ড বার ছিল। আচ্ছা, তো সেরকম যখন হাজবেন্ডকে যখন নিয়ে আসলো, বা হাজবেন্ড নিজে থেকে তো এসেছেন, জোর করে তো আর আনা যায় না, তাহলে এটার তখন কাউন্সিলিং এর জায়গাটা কি থাকছে? কাউন্সিলিং এর জায়গা দেখা যাচ্ছে কি যে আসলে ওই স্ট্রেস যে একটা যাচ্ছে সেটা কাটায় ওঠা, তারপর একটা মানে ট্রাস্টের সমস্যা তৈরি হওয়া, এবং মানে যে আবার এরকম করবে কিনা তার একটা সম্ভাবনা থাকা, সেই বিষয়গুলোই মানে খুঁজে দেখা হয় যে কিভাবে তাকে সহযোগিতা করা যায়। এবং পাশাপাশি ওই মুহূর্তে তার যে ইমোশনাল যে অবস্থা, সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু ওষুধপত্র তখন দিতে হয়, যেহেতু সে খুব মানে ভঙ্গুর অবস্থায় ছিল, বিষণ্ণতা তো চলে আসে, মানে সে রিয়ালাইজ করে কিন্তু তারপরেও জড়িয়ে যাচ্ছে। ওকে, সো তুমি আজকের বিষয়ের উপর আরেকটু অ্যাড করতে চাও? যেটা হয় যে ম্যাডাম, অনেক সময় এই যে যদি আসে হেল্পের জন্য, অনেক সময় তো নিজেও আসে, বা পার্টনার যখন আসে, আমরা হাজবেন্ড বা ওয়াইফকে কল করছি ফ্যামিলি সেশনে, তখন সে আসছে, তখন যেটা আসলে কেন সে আসলে ওই রিলেশনশিপে কি বাড়তি সে পেয়েছে, মানে যেটা এই রিলেশনে পাচ্ছে না, এগুলো আসলে এক্সপ্লোর করা দরকার, যে ওই জিনিসগুলো যদি এই রিলেশনশিপ থেকে পায় তাহলে সে ওখান থেকে
ফিরে আসতে পারবে কিনা, বা সেটা তার জন্য হয়তো বা সহজ হয়, বা নিজের জায়গাগুলো বোঝা যে কেন আমি আসলে ইনভলভ হচ্ছি, কোন জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে, মানে এটা কি আসলে মানে অনেক সময় আছে না সম্পর্কের জটিলতা, তার কোনো মানে রিলেশনশিপে নাই, মানে কি বলবো কমফোর্ট নাই, একটা গ্যাপ তৈরি হয়ে আছে, সে তার স্পেস নাই কথা বলার। তো একটা জায়গায় সে কথা বলেছে, কথা বলতে বলতে একটা সময় মায়া জন্মেছে, তারপরে একটা মানে ডিপেন্ডেন্সি হয়েছে, তারপরে তো একটা রিলেশনশিপে সে গেছে। তাহলে এই যে স্পেসটা, যে কথা বলতে সে পারবে ওয়াইফের কাছে বা পার্টনারের কাছে মন খুলে, বা আমাকে কেয়ার করে না, সো এই কেয়ারটা পাচ্ছে, এই জায়গাগুলো তখন এনশিওর করা ধীরে ধীরে, মানে তখন তো আসলে ম্যাডাম শুধুমাত্র ওই মানুষটার সাথে না, তখন কাপলের সাথে মানে তার যে পার্টনার তার সাথেও কাজ করার প্রয়োজন আছে, যে কিভাবে সে হেল্প করতে পারে। এবং অনেক সময় যেটা হচ্ছে যে ম্যাডাম যিনি মানে পরকীয়ায় জড়িয়ে গেছেন বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছে, তাকেও কাউন্সিলিংয়ে আনতে হয়, আবার যিনি আলাদা তাকেও কিন্তু আলাদা কাউন্সিলিং করতে হয়, যিনি এটার ভিকটিম হয়েছে, মানে যিনি আসলে ঠকে গেছেন, সেটাই, তো তার জন্য আলাদা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হয়। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু জোরে। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। আমি দেখি সবসময়। অনেক ধন্যবাদ। একটু আর একটু জোরে শুনতে পারলে ভালো হতো। জি জি জি। আমার নিজস্ব সমস্যা, আমি নিজস্ব সমস্যা, সাইকোলজিক্যালি ভাবে আমি নিজের সাইকোলজিক্যাল সমস্যা। জি জি, একটু শুনতে হবে যে সমস্যাটা। সমস্যা হচ্ছে আমি 91-এ মেট্রিক পাস করি। ওকে। ইতিমধ্যে কলেজে এডমিশন নেই, ইন্টারমিডিয়েটে। আমাদের কলেজ টলেজ এগুলো বলার দরকার নেই। 91-এর এসএসসি করলে 92-তে সমস্যা। এখন থেকে এখন 24 শেষ হচ্ছে প্রায়, এখন থেকে আরো 10 বছর আগের কথা শুনছি আমরা। 24 মানে 24-এর সঙ্গে আরো 10 অ্যাড করতে হবে, 34 বছর আগের কথা শুনছি আমরা। সমস্যাটা আমার শুরু হয় তখন থেকে। আচ্ছা, সাইকোলজিক্যাল ইস্যুটা তখন থেকে শুরু হয়। ওকে, বুঝতে পারছি। তারপর আমি এক বছর তিতুমির কলেজে পড়াশোনা করি। তারপর ফ্রেন্ডদের কলেজ চেঞ্জ করি, কারণ আমাদের ফার্স্ট সাবজেক্ট ছিল একটা কঠিন সাবজেক্ট। তো পরে আমি যে শর্ট এন্ড টাইপ আছে না, এটার জন্য আমি অন্য একটা কলেজে ভর্তি হই। আচ্ছা, ট্রান্সফার হওয়ার পরে আমার পড়াশোনা তত একটা ভালো হয়নি। আমি খারাপ বন্ধুদের সাথে মিশে রেজাল্ট খারাপ করি। আচ্ছা, ও থেকে আমার ভিতরে একটা টেনশন হচ্ছে যে আমি কি করলাম। ভালো একটা কলেজ রেখে আমি খারাপ কলেজে গেলাম শর্ট ইন্টারভিউর জন্য। এ থেকে আমি মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাই। যাই হোক, পরে তো আমি বিয়ে করি। বিয়ে করার পরে পড়াশোনার উপরে একটা ভালো রেজাল্ট করতে পারিনি। বিয়েটা কবে হলো? বিয়েটা হলো 97-এ। আচ্ছা, ওকে। তারপর বিয়েটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, কারণ আমি যেরকম চাইছিলাম সেরকম হয়নি। আচ্ছা, যার ফলে আর একটু মানসিক ভাবে ধাক্কা খাই। সরি, মানে মানসিক ভাবে একটু দুর্বল হয়ে পড়ি, যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। আচ্ছা, মানে যে স্ত্রী হয়েছিলেন তার সঙ্গে ঠিক মানে ঠিক ইয়েটা হচ্ছিল না, মানে মন মতো হয়নি সে, তাই তো? আচ্ছা, তারপরে মানসিক ভাবে তো এখন আমি তো খুব মানে দুর্বল হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। একটু আওয়াজটা বারবার কমে যাচ্ছে। হ্যাঁ, মানসিক ভাবে দুর্বল হয়ে এরপরে মানসিক দুর্বলতা কাজ করেছে, সিদ্ধান্ত নিতে পারেন না, এটা বলছিলাম। হ্যাঁ, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, স্পষ্ট নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যালো, ঠিক আছে।
আচ্ছা, নেটওয়ার্কের মনে একটু অসুবিধা হচ্ছিল, আরেকবার একটু চেষ্টা করতে হবে কষ্ট করে, কেমন? আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, নেটওয়ার্কে বোধহয় যেখান থেকে ফোন করেছে ওখান থেকে সমস্যা হচ্ছিল। ওকে, তো আজকে তো যেহেতু আমাদের মানে ফোনের মানে অসুবিধা হচ্ছে, আমরা একটু নিজেরা আলাপ করি এই যে বিষয়গুলো, এগুলো কেন হয়, মানুষ কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে, এটার কোনো কারণ কি আমরা খুঁজে পাই? যদি বলি ম্যাডাম, মানে যে গবেষণাগুলো করা হচ্ছে সেখানে যে বিষয়গুলো চলে আসছে সেটা হচ্ছে যে একসময় ধারণা করা হতো যেটা সেক্সুয়াল। ফোন দিয়েছেন উনি? আচ্ছা, ফোন আবার এসছে। হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমাদের আওয়াজটা খুব কম আসছে। সিদ্ধান্তহীনতা কাজ করছিল, তারপর হ্যালো, নেটওয়ার্কে আওয়াজ সম্ভবত বলছিলেন সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলেন সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে মনে করা হতো যে সেক্সুয়াল কারণে, কিন্তু পরে দেখা গেছে যে অনেকগুলো কনটেক্সট এখানে কাজ করে। তার মধ্যে যেমন হচ্ছে যে আমাদের যে পরিবর্তন হয় পার্সোনালিটির মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে যে পরিবর্তনগুলো আসে, ব্যক্তিত্বের যে বিভিন্ন উপাদান, সেই বিষয়গুলোতে দেখা যায় যে আমাদের জীবনের সাথে সাথে একটা পরিবর্তন হতে থাকে। সেই চলমান অবস্থানের মধ্যে থেকে দেখা যায় যে সঙ্গীও কিন্তু চেঞ্জ হয়ে যায়, বা একটা সময় আমি যে জিনিসটা বুঝতেছি বা বুঝাতে পারতেছি, আর একটা সময় অন্য জিনিস বুঝতেছি, সেটা বোঝার মতো লোক তখন আবার সেখানে থাকে। তো এই কারণগুলোর মধ্যে থেকেই মানে রিলেশন পরিষ্কার হলো না ব্যাপারটা। মানে অন্য সম্পর্কে, বিবাহিত অবস্থায় আমরা অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, সো সেটার কারণটা কি? সেটা একটা হচ্ছে যে সম্পর্কের যে ডিসফাংশনিং আমরা যেটা বলি, যে সম্পর্কটা চলছে না, হাজবেন্ড ওয়াইফের মনোমালিন্য বা ভাঙাগড়ার ভেতর দিয়ে ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা যেমন একটা কারণ হয়। আবার সবকিছু ঠিকভাবে চলার পরেও দেখা যায় যে একটা মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো হতে থাকে, হাজবেন্ডের মধ্যে আলাদাভাবে, ওয়াইফের মধ্যে আলাদাভাবে, সেটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের সাথে সম্পর্ক হয়ে যেতে পারে। মানে এটা আমাদেরই ব্যক্তিত্বের একটা পরিবর্তন হয়, যার ফলে আমরা অন্য মানুষকে তখন বেশি ভালো লাগে, আমার পার্টনারের থেকে, ওটা একটা কারণ, জড়িয়ে পড়তে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে একটু আমরা ফোনটা আরেকটু ফোন এসছে, একটু নিয়ে নিই, সরি মাঝখানে থামাতে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, একটু আওয়াজটা খুব কম আসছে, একটু জোরে বলতে হবে। যে বলছি যে আসলে হ্যাঁ, ভালো আছি, হ্যাঁ শুনতে পেয়েছি, ভালো আছি। বলছি যে আমি একটু সমস্যায় ভোগ করছি, সেটা হলো আমার দুইটা বাচ্চা। প্রথমটা বড় মেয়ের বয়স হলো 10 বছর, আর ছেলেটার বয়স 2 বছর 3 মাস। এখন আসলে হলো আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বিয়ে হয়েছে আজকে 14 বছর। 14 বছরের ভিতরে আসলে সমস্যা হচ্ছে আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে প্রবলেমটা হচ্ছে। ছোট বিষয় দেখা গেল এরকম একটা বিষয় হয় যে আসলে আমি একটা জব করি, যে আমার যে অর্থ পাই, আর ছোট ওই পাশাপাশি একটা বিজনেস করি, তো যতটুকু অর্থ আমার আসে আসলে বাচ্চা কাচ্চার জন্য বা নিজের সংসারের জন্য রেখে তারপরেই মানে ফ্যামিলির জন্য একটা ফার্নিচার বা বইয়ের জন্য একটা গহনা, এগুলো করতে হলে তো অনেক হিসাব জ্ঞান করে করতে হয়। আমার ওয়াইফের চিন্তা যে আসলেই তার অনেক গহনার দরকার, তার ফার্নিচার, মানে আমার আসলে আমার যতটুকু ক্ষমতার বাইরে চলে যাওয়ার আগে। আচ্ছা, এইগুলো নিয়ে আমার মানে আসলে আমিও তো চাই যে আমার সংসারটা ভালো একটা হোক, এটা সবাই চাই যে আমার একটা ফার্নিচার সুন্দর হোক, আমার একটা ফ্ল্যাট হোক, আমার একটা বাসা হোক, এরকম সবাই চায়। কিন্তু ওর সাথে সমস্যা একটাই, মানে খুব সুন্দর, ধরেন মনে করেন চাহিদাটা, আসলে ও গরিব, মানে চাহিদা সব ঠিক আছে, হঠাৎ করে মনে করেন ওর চাহিদার কাছে গেলে পারে হয়তো বা আমি বুঝতে পারি না, আমার মনে হয় আমি ওর ইচ্ছাটা পূরণ করতে পারি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি যে ওর ইচ্ছাটা পূরণ করা। হ্যাঁ, ও যতটুকু চাই, বা আমার বাচ্চা কাচ্চা, আগে অনেক কষ্ট করে চলেছি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে চলেছি, এখন আল্লাহর রহমতে দুটো ডাল ভাত খেয়ে চলতে পারি, তাকেও রাখার চেষ্টা করি, কিন্তু
ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে এরকম কিছু হয়ে যায় আমাদের সাথে, অনেক খারাপ পরিবেশ হয়ে যায়, যেটা মানে মানুষের একটু বলার মতো না। একটু কি উদাহরণ দেওয়া যায় কোন একটা ঘটনার, তাহলে আমরা একটু বুঝতে পারবো? ঘটনা ধরেন কিছু একটা কিছুদিন আগে, 6 মাস আগে আমার এরকম একটা সিচুয়েশন হয়েছে যে কিছু কিছু জিনিস নিয়ে এরকম নেগেটিভ কথা বলে, মানে ধরেন এরকম হলে তো খুব ভাষা ভাষা শুনছি। ওই দিন এই ঘটনাটা হয়েছিল, এরকম ভাবে আমাকে বলেছে, বিষয়টা এইভাবে শুরু হয়েছিল। আমরা ঘটনাটা আমরা যখন ক্লায়েন্টদেরকে দেখি না, তখন তাদের কাছ থেকে ঘটনাগুলো শুনতে চাই, তো সেরকম ভাবে একটু শুনতে চাচ্ছি। ঘটনাটা এরকম যে আমি এক জায়গায় বেড়াইতে গিয়েছি, আসলে আমার একটা ছোট বোন ছিল। ওই ছোট বোনটা মানে আমি তো ছোট বোনের মতন জানি, কিন্তু ওর ভিতরে অ্যাক্টিভিটি হয়ে যায় অন্যরকম, মানে নেগেটিভ সাইড। এটা নিয়ে আপন না মানে ওরই চাস্তো বোন, মানে আমার শালিকা। আচ্ছা, আমি আসলে ওদের ছোট বোনের মতনই জানি। আচ্ছা, আমি কখনোই আরো কিছু ছোট বিষয় দেখা গেল, আমার বিয়ের আগে এক জায়গায় প্রেম করেছিলাম, এইগুলো নিয়ে নেগেটিভ নিয়ে মানে অনেক খারাপ পরিবেশ করে এবং গালিগালাজ করে, যেটা মানুষের বলার বাইরে। মানে এরকম ভাবে যে যখন আমার মা বাপ নিয়ে কথা বলবে, তখন মানুষের কিন্তু সেন্টিমেন্টাল আউট হয়ে যায়। মানে আমি হয়তো বা দেখা গেল এমন একটা কথা বললো যেটা মানে সহ্য করার মতো না, মান নিয়ে একটা কথা বললো, এরকম মানে এইগুলো নিয়ে মানে ছোট একটা বিষয় নিয়ে মানে ও এরকম করে। আবার আমি কোথাও কিন্তু সবই ভালো, আবার কাউকে যদি 10টা টাকা দিছি সেটাও প্রবলেম। ধরেন আমি আল্লাহর রহমতে এখন চলে ফিরে খাইতে পারি, আমি একজনকে 10টা টাকা দিতে পারি, এটাও ওর প্রবলেম। হ্যাঁ, আবার মানে টাকা দিলেও কি বলছে, ওর অভিযোগটা কি থাকে? ওর অভিযোগ যে ওকে কিছুই দিতে পারি না, মানে ওকে কিছুই দিতে পারি না, মানে ওর সাদালাত গুলো পূরণ হচ্ছে না, তাই বলছে। হ্যাঁ, এটা মানে এটা একদমই বেস্ট। আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওর সাদালাত পূরণ করার। এখন মনে করেন আমার 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে ওকে 10 লাখ টাকারই যদি ওর জিনিস দিয়ে দিই, ওর কোনো সমস্যা নেই। কিন্তু 10 লাখ টাকা তো আমার ভবিষ্যতে কাজে লাগবে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার নিজের সবকিছু আছে। ওর এটা তো ভাবা উচিত, এই 10 লাখ টাকা দিয়ে আমার ভবিষ্যতের কিছু, এটা কিন্তু ওর প্ল্যান নাই। ও চায় যে ওকে যদি সব দিয়ে দেন, হ্যাঁ, ও যদি ওর বাপকেও যদি 10টা টাকা দিতে যান, সেটা ওর প্রবলেম। আচ্ছা, মানে এগুলো তো আসলে এগুলো তো আমরা যখন মানে ঘটনাগুলোকে একটু হাইলাইট করে আমরা বুঝতে পারছি, কিন্তু দুজনের একটু মনে হচ্ছে যে কোথাও জানি দুজনের ঠিক বন্ধুত্ব বা শ্রদ্ধার একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেখানে একটু ঘাটতি কি শুরু থেকেই ছিল? না, দেখেন ওর সাথে আমার সম্পর্ক করে মানে ওদের আমার সাথে পছন্দ করে বিয়ে না, বিয়ের আগে আমরা পছন্দ করেছি, বিয়ের আগের প্ল্যাটফর্মটা তো ভিন্ন থাকে। বিয়ের পরে যখন আমরা এক ছাদের নিচে থাকি, তখন বাস্তবতাটা ভিন্ন হয়ে যায়। কেমন প্রেমের বিয়ে যদি বলি যে প্রেমের বিয়ে যদি সব সুখের হতো, তাহলে তো আমাদের সবাই আমরা প্রেম করেই বিয়ে করতাম, তাই না? কিন্তু কেউ যদি বলে যে না, প্রেমের বিয়ে ভালো না, আমরা যদি সম্বন্ধ করে বিয়ে করি সেটা ভালো হয়, এটা কেউ বলতে পারে না আসলে। কিন্তু এক ছাদের নিচে থাকতে গেলে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, তারপরে মানে বিশ্বাস, এই জায়গাগুলো ভীষণভাবে থাকা দরকার। তো এখানে কি ঘাটতিটা, এই সমস্ত যে উপাদানগুলো থাকা দরকার, সেগুলো কি একটু অভাব বোধ হচ্ছে? ম্যাম, আমার কাছে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে ওদের আমার দুটো বাচ্চা এবং আমার আমরা একটু সরে কথা বলি, এখান থেকে একটু মুভ করি, আমরা টপিকটা থেকে একটু সরে যদি বলি যে আমার যে প্রশ্নটা ছিল যে দুজনের মধ্যে যে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আন্ডারস্ট্যান্ডিং, যে তারপরে যেটা আমরা বলি যে আমাদের শারীরিক ভাবেও যখন আমরা একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে মিলিত হচ্ছে, সেখানেও আমাদের ভালোবাসার প্রকাশ অনেক বেশি থাকে। আমরা তো আর অন্য পশু পাখির মতো, অন্য মানে যারা স্তন্যপায়ী প্রাণী আছে ওদের মতো করে আমরা কিন্তু মিলিত হই না। তা আমাদের একটা মানসিক কিছু আদান প্রদানও হয়। তো সেই জায়গাগুলো যখন সুন্দর থাকে, দুজনকে দুজন শ্রদ্ধা করে, দুজনকে দুজন খুব দুজনের মতামতকে গুরুত্ব দেয়, সেখানে কি এই উপাদানগুলোর কিছু অভাব আছে কিনা?
এরকম দেখেন, আমি আমাদের সাথে স্বামী স্ত্রীর যে একটা ব্যাপার থাকে, খুব সুন্দর টাইম, বা আমার সাথে ওর সম্পর্ক প্রতি মানে যতটুকু থাকে। হ্যাঁ, এইখানে একটা জিনিস প্রবলেমটা হয় কি, একটা জিনিস আছে, সেটা হলো কি, ও আমাকে মানে এটা মানে ইউজ করেই বলি, ও আমাকে রাত্রে সময় দিতে চাই কম, বা সময় দিতে হয়তোবা ও সারাদিন বাচ্চা কাছে নিয়ে কাজ করে, ও হয়তোবা শরীরের জন্য পারে না, আমি ওইটাই ভাবি, বা আমার ওই যে চাহিদাটার এগেনস্টে ও যে ইটা করে, আমার কাছে অনেকটাই ও সারাদিন আমার তো আসলে একটা ফ্ল্যাটে থাকি, আসলে 2টা বাচ্চা নিয়ে এটা করে আমাকে সময় দিতে পারবে না, এটাও আমার কাছে খুব কষ্ট লাগে। হ্যাঁ, এই হ্যাসেল গুলা মানে এখান থেকেও অনেক সময় হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, আমার অনেক সময় আমার ঠিক মতো সময় দিতে পারে না বলে আমিও একটু মন খারাপ করি, এটা একটু প্রবলেম আছে। এটা একটু প্রবলেম আছে। আর 2টাই সিজার, আমি অনেক কিছু ভেবেছি। কোনটার প্রবলেম আছে? যেটা হলো আমরা স্বামী স্ত্রী যে রাতের বিষয়টা, সেটা হলো মানে আমাকে একটু সময় অনেকটাই কম পাই, মানে আমি ও যখন চাই তখন হয়তো বা পাই না, তখন ও ক্লান্ত থাকছে, তাই তো? হ্যাঁ, ও ক্লান্ত দেখাচ্ছে, বা আমি আমার যে টাইমটা আমার অনেক সময় নাইট করা লাগে, ওর হ্যাঁ ও বুঝাচ্ছে যে আমি যে সময় চাই সেই সময় আমি পাই না, তুমি চাইলেই দিতে হবে, এরকম মানে বুঝেছি। ওখানে টাইমিং এর একটা অসুবিধা হচ্ছে, টাইমিং এর একটা অসুবিধা আছে, এটা আছে। কিন্তু আমরা তো একটা সময় বাই করেই স্ত্রীকে সময় দিতে হবে। আমি কিন্তু যদি আমার কর্ম বাদ দিয়ে যদি আমি স্ত্রীকে সময় দিতে যাই, এটাই কিন্তু একটা পিসার মাথায় পড়ে সবারই। আমি সময় যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, কিন্তু আমার ওয়াইফের আমি আসলে মানে তার আচরণটা এরকম হয়ে যায়, অনেক খারাপ একটা আচরণ, সেটা আমার কাছে খুব কষ্ট লাগে। বা এইগুলো অনেক সময় পরে কাজ করে। আর আমরাও আসলে ছেলেরা, যে আমি যে দুধ দেওয়া তুলসী পাতা সেটা আমি বলবো না, কিন্তু আমিও কোনো জায়গায় এরকম কিছু করি না যেটার জন্য আমি বোর কাছে অপরাধী হব। আচ্ছা, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন চট করে প্রশ্ন করো, আমাদের 5 মিনিট সময় আছে। প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ওই যে চাস্ত বোন যেটা আপনার ওয়াইফের, এরকম কি হয় যে আপনি যখন সময় পান না বা আপনার ওয়াইফ সময় দিতে পারেন না, আপনি তখন আপনার ওনার চাস্ত বোনের সাথে কথা বলেন বা যোগাযোগ করেন, এরকম কোনো ব্যাপার কি আছে? নো নো নো, এরকম কোনো ব্যাপার না। ওইটা বলে তো আমি বুঝতে পারতাম। মানে ও এরকম করতে পারে, এরকম যে ভাষাটা এরকম চলে আসতে পারে যে ওর বোনের নিয়ে কথা বলতে দ্বিধাবোধ হয় না, ওর ভাষাটা এরকম ভাবে চলে আসে। বুঝেছি, একটু সন্দেহ করছে আর কি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এটা অবশ্যই আমরা আলোচনা করছি, আমাদের সময় খুব ফুরিয়ে এসেছে, শেষের দিকে আমরা আলোচনা করছি। কেমন আমাদের আলোচনা শুনলে ভালো হয়, ফোনটা রেখে দিয়ে। হ্যাঁ, ঈশ্বর যদি বলো। আমার কাছে যেটা মনে হয় যে উনি যেটা বললেন যে ওনার ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কম আছে, যে ওনার হাজবেন্ডের কেমন ইনকাম আছে এবং কিভাবে খরচ করলে সেটা সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে ওনার যতটুকু ইনকাম, কতটুকু পাচ্ছেন, কি পাচ্ছেন, এগুলো ওয়াইফের সাথে শেয়ার করা। মানে শেয়ার না করলে তো ওনার ওই আন্ডারস্ট্যান্ডিংটা হবে না যে ইনকাম কতটুকু আছে, উনি আসলে কতটুকু এফোর্ড করতে পারবেন। কারণ আমাদের তো ডিজায়ার অনেক কিছুই থাকতে পারে, কিন্তু ডিজায়ার ফুলফিল করার আমার অ্যাবিলিটি কতটুকু আছে, এবং ওনার ওই অনুযায়ী কিন্তু পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে। যে হ্যাঁ, উনি একটা আলমারি করবেন ঘরে, কিন্তু এই মাসে আলমারি করা সম্ভব না, তাহলে সেই আলমারিটার জন্য ওনার জমাতে হবে টাকা, হয়তো 4 মাস পরে ওইটা পেতে পারেন। এই জায়গাগুলো আলোচনা করে যদি করা যায়, যে না আমি বন্ধুত্বটা থাকলে তখন সেটা হয়, মানে না পারবো না, আমার টাকা নাই, হবে না, না করে কথা বলে মানে এটা একটা সলিউশনে যদি আসা যায়, তাহলে হয়তো বা ওনার ওয়াইফও এটা বুঝতে পারবেন। আর একটা জিনিস বলছিলেন যে ওনার একটা সমস্যা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে ওনাদের মধ্যে যে বেসিক যে বিষয়গুলো, দুজনের রিলেশনশিপে বেসিক ভিত্তি যেগুলো, ট্রাস্ট, রেসপেক্ট, এবং এই জায়গাগুলোতে কিছুটা ঘাটতি আছে, এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো, ওটা কথা বলে আসলে দুজনের সাথে শেয়ার যতটুকু করবেন, কথা যত বলবেন, এবং একজন আরেকজনের কথাটা শুনবেন এবং সেই অনুযায়ী তার জায়গাটা বলবেন, রেশনাল দিয়ে কথা বলা। আমরা সবসময় বলি যে আমি মানে চাপিয়ে না দিয়ে আমি আমার জায়গাটা ব্যাখ্যা করে বলি, তার ব্যাখ্যাটা শুনি যে সে আসলে কেন বলছে, কি বলছে, শুনে তাহলে আমার মনে হয় দুজনে একটা জায়গায় পৌঁছতে পারবেন, সেটা তাদের জন্য হেল্পফুল হবে। মানে আমাদের শোনার আসলে ধৈর্যটা একটু কম থাকে, ওটাই সমস্যা করে ফেলে। আমার কাছে এটাই মনে হচ্ছে ম্যাডাম, যে
ওনার ওয়াইফ যে বলেন যে ব্যস্ত, সেটা মানে কিভাবে শোনা হচ্ছে? কারণ উনি বলতেছেন যে ব্যস্ততা দেখাচ্ছে, তো একটা পার্থক্য থেকে যাচ্ছে যে উনি আসলেই ব্যস্ত কিনা না ব্যস্ততা দেখাচ্ছেন, দুইটা কিন্তু দুই রকম ব্যাপার। আর এই কথাটা যদি উনি প্রকাশ করে ফেলেন তাহলে ওয়াইফের সাথে দূরত্ব আরো বাড়বে, কারণ সে যদি সত্যি ব্যস্ত থাকে আর উনি যদি বলে দেখাচ্ছে, তাহলে যে এই যে গ্যাপটা তৈরি হয়ে যায়, এটা কিন্তু আসলে আস্তে আস্তে আরো গ্যাপ তৈরি করতে থাকবে। তো আমার মনে হয় যে রেসপেক্টের যে জায়গাটা আছে এবং যে তাদের যে ট্রাস্টের যে জায়গাটা, দুইটা পাশাপাশি, মানে ট্রাস্ট প্রকাশ যদি রেসপেক্ট করতে হয় তাহলে ট্রাস্ট করতে হবে। এটা মানে এই জায়গাটা যদি মানে ওনারা একটু মনোযোগী হন, আমরা এই ব্যাপারটা ওনারা কাটিয়ে উঠতে পারবেন। একটু কঠিন হবে, তারপরেও হয়তো প্রফেশনাল হেল্প লাগতে পারে, প্রফেশনাল হেল্প নিতে হবে। না আসলে কষ্ট যিনি পাচ্ছেন উনি তো কল করেছেন, স্ত্রীর কথাটা শুনতে পারলে আরো ভালো হতো। উনিও হয়তো আরেক রকম কষ্ট পাচ্ছেন, সেটাই যে আমার চাহিদাগুলো পূরণ হচ্ছে না বা হাজবেন্ড বুঝতে পারছে। চাহিদার ব্যাপারটা একটা বাহ্যিক ব্যাপার, কিন্তু ভিতরের ব্যাপারও আছে, ভিতরের ব্যাপারটা আছে। আমাদের শেষ করতে হবে, একেবারে সময় শেষ। দুজনকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে, সময়ের একেবারে শেষ। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তুটা খুব সহজ একটা বিষয়, তাড়াতাড়ি বলে ফেলতে পারবো। সেটা হচ্ছে যে ছেলেদের আয়ু এবং মেয়েদের আয়ু যদি আমরা চিন্তা করি, ছেলেরা মেয়েদের তুলনায় ছেলেদের আয়ু কম থাকে, মানে মেয়েদের আয়ুষ্কাল এবং ছেলেদের আয়ুষ্কাল যখন কম্পেয়ার করা হয়, এটা সারা পৃথিবীতেই দেখা যায় যে মেয়েরা বেশি দিন বাঁচে ছেলেদের তুলনায়। তো এটা কেন হয়? আমরা যেহেতু এটা আমরা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে, এর পেছনে মনস্তাত্ত্বিক কোনো কারণ থাকতে পারে কিনা সেটি নিয়ে আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।